সরকার ইতিমধ্যে চরমভাবে বিতর্কিত হয়ে পড়েছে। একজন এসে 2-3টা মিনিস্ট্রি তারপরে আইন কানুন তারা বানাইবে আর অধ্যাদেশ আকারে জারি করবে, এইটা কতটুকু বাস্তবসম্মত এগুলো তো অ্যানালাইসিস করা দরকার। প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেছেন, হঠাৎ করে দেখলাম যে উনি পদত্যাগ করতে যাচ্ছেন। এই সমস্ত আমি বলবো যে এটা ছেলে মানুষই বলবো না, এগুলো মান অভিমানের কথা বলবো। এবং এটা কে প্রকাশ করেছে? নাহিদ। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এই মুহূর্তে এই দিকে যাওয়া উচিত হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। যে বিষয়গুলো আপনারা জানতে চান, বুঝতে চান, দেশ কোথায় যাচ্ছে, কোন পথে হাঁটছে। আজকে আমরা কথা বলবো চারিদিকে আন্দোলন, সমাধান কোথায় শিরোনামে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন অতীব পরিচিত এবং প্রিয় মুখ। একসময়ের ছাত্রনেতা, পরিচয় করে দিচ্ছি, ডান দিকে রয়েছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং বাঁ পাশে রয়েছেন আপনাদের আরও একজন প্রিয় মুখ, পরিচিত মুখ, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শিরোনাম চারিদিকে আন্দোলন, সমাধান কোথায়, এটির যৌক্তিকতা কি তা হয়তো আপনারা জানেন। কারণ হচ্ছে যে একের পর এক আন্দোলন আসছে এবং এখনও চলছে। বিশেষ করে একদম রাজধানীর হৃৎপিণ্ড খ্যাত বা সরকারের যে পরিচালনার জায়গা, মন্ত্রণালয় কিংবা সচিবালয় যেটি বলেন না কেন, ধারাবাহিকতায় সেই সচিবালয় 3 দিন থেকে কিন্তু আন্দোলন করছে কর্মচারীরা। কারণটি হচ্ছে তাদের যে অধ্যাদেশ করা হয়েছিল, সরকারি কর্মচারীর অধ্যাদেশ সংশোধন, সেটি তারা বাতিলের দাবি জানিয়েছে, যেটি ইতিমধ্যে অধ্যাদেশ আকারে জারি হয়ে গিয়েছে। প্রাথমিকের শিক্ষকরাও তাদের কয়েক দফা দাবিতে আন্দোলন করছেন, এনবিআর আন্দোলন চলছে। এই যে বিষয়গুলো, ইতিমধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসানোর দাবিতে সিটি কর্পোরেশনের দরজা কিন্তু লক বেশ কয়েকদিন থেকে। আমি প্রথমেই যাচ্ছি হচ্ছে হারুন ভাই আপনার কাছে, একদমই সচিবালয়ের বিষয়টি নিয়ে শুরু করি। তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে সারা দেশের কর্মচারীদের নেমে আসার এই অধ্যাদেশের বিরুদ্ধে, বাতিল হওয়ার বিরুদ্ধে। কিভাবে দেখছেন বিষয়টি, কতটা যৌক্তিক এই আন্দোলন মনে করছেন? প্রথমেই এই আলোচনায় যাই। ধন্যবাদ আজকের মাই টিভির আজকের এই আয়োজনের জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সহ-আলোচক নূর সহ মাই টিভির দেশ বিদেশের সকল দর্শককে শুভেচ্ছা। দেশ তো নিঃসন্দেহে একটা সংকটকালীন সময় আমরা অতিক্রম করছি এবং প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি। বিশেষ করে গত 1 সপ্তাহ যাবৎ ঢাকায় যে বিভিন্ন ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেখানে একটা বিক্ষোভ, প্রতিবাদ, ইশরাকের গেজেট হওয়ার পরও শপথ পড়ানোকে নিয়ে বিলম্ব বা সেক্ষেত্রে সরকারের জায়গা থেকে অনীহা, এবং সাম্প্রতিক সময়ে এই কয়েকদিন হলো কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ, সব কিছু মিলিয়ে সত্যিকার অর্থে সরকার, আমি বলবো যে একটা বেসামাল অবস্থার মধ্যে। সরকার আসলে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূল যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন হওয়া উচিত, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যে জাতিকে প্রস্তুত করে এবং গণতান্ত্রিক ট্র্যাকে দেশটিকে নিয়ে যাওয়া, সেইটার পরিবর্তে সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন যে শাখা প্রশাখা ডালপালা গজাচ্ছে, যার ফলশ্রুতিতে এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক যারা এদেশের মুক্তিযুদ্ধে বলেন, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও বলেন, বা এদেশের সামগ্রিক ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, সেখান থেকেও কিন্তু তাদের যে স্টেটমেন্ট এসছে বা বক্তব্য এসছে, সে সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা ধূম্রজাল তৈরি হয়েছে। ইভেন আমি বলবো যে প্রফেসর ইউনুস, যিনি আজকে এই ক্রান্তিকালীন সময়ে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেছেন, হঠাৎ করে দেখলাম যে উনি পদত্যাগ করতে যাচ্ছেন। এই সমস্ত আমি বলবো যে এটা ছেলে মানুষই বলবো না, এগুলো মান অভিমানের কথা বলবো। এবং এটা কে প্রকাশ করেছে? নাহিদ। উনি সাক্ষাৎ করতে গিয়ে উনি প্রকাশ করেছেন। তো এইটা আমাদেরকে খুব বিস্মিত করেছে, হতবাক করেছে, যে এটা দিয়ে উনি আসলে জাতির সহানুভূতি আদায় করতে চাচ্ছেন, না উনি ছেড়ে দিয়ে চলে যেতে চাচ্ছেন। ওনার জায়গা থেকে কিন্তু এ ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য আসে নাই। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে সত্যিকার অর্থেই যে মানুষের যে প্রত্যাশা ছিল 24শে জুলাই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে যে বাংলাদেশে যে কর্তৃত্ববাদী শাসন
বা যে দুঃশাসন কায়েম হয়েছিল সেই জায়গা থেকে বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো একটা বিনির্মাণের মধ্য দিয়ে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা অগ্রসর। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমি মনে করি যে সরকারের এই সমস্ত স্টেপগুলোর কারণে সরকার ইতিমধ্যে চরমভাবে বিতর্কিত হয়ে পড়েছে, চরমভাবে। এবং আমি তো আশঙ্কা করছি যে বিএনপিকে সরকারকে আন্ডারমাইন করছে, যে সরকারকে বারবার বলার পরেও যে আমরা বলছি যে তুমি একটা রোডম্যাপ দাও, তুমি কোন টাইমে সুনির্দিষ্ট রোডম্যাপ দাও, নির্বাচন করতে হবে। তো সরকার এই ক্ষেত্রে এনসিপির মতো একটা রাজনৈতিক দল গঠন করে, এনসিপি তো নিঃসন্দেহে সরকারের প্রতিনিধি। আমি যদি একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনি সামগ্রিকভাবে কথা বলছেন, কিন্তু আপনি জানেন যে সরকারি কর্মচারীদের যে অধ্যাদেশ সেখানটায় যদি একটু থাকি, তারা এই মুহূর্তে এটাকে কালা কানুন বলছে। বক্তব্য হচ্ছে যে আপনারা দেখেন এই মুহূর্তে আপনার বিগত 15 বছর সরকারের যে সমস্ত কর্মচারী ছিল তাদের অধ্যুত্ব, তাদের দুর্বৃত্তায়ন, সেটা বিগত সময়ে কিন্তু এগুলো সরকার নিয়ন্ত্রণ করেনি। আপনি এখন একটা অন্তর্বর্তীকালীন সময়ের আপনার প্রধান দায়িত্বগুলো, কর্তব্যগুলো কি? আপনি এই অধ্যাদেশ জারি করে আপনি ওই সময়ের এবং বর্তমান যারা নিগৃহীত ছিল সবকে আপনি একটা মঞ্চে দাঁড় করিয়ে দিলেন। আমি সচিবালয়ে গেছিলাম এবং সচিবালয়ে গিয়ে দেখলাম যারা বিগত সময়ে সচিবালয়ে দৌরাত্ম্য দাপটের সাথে চলাফেরা করেছে তারা কিন্তু বিড়াল হয়ে গেছিল, এখন আবার তারা বাঘে পরিণত হয়ে যাচ্ছে। তো সরকারের এই স্টেপগুলো এই মুহূর্তে আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত নয়। কর্মচারী কর্মকর্তাদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে অবশ্যই আইন দরকার আছে আমাদের দেশে সকল প্রতিষ্ঠানগুলোকে, কিন্তু আপনার এই মুহূর্তে কোনটা প্রায়োরিটি এটা সরকারকে আগে ঠিক করতে হবে। ধন্যবাদ। নুরুল হক নূর, একই প্রসঙ্গে যাচ্ছি, সেটি হচ্ছে যে বিচার সংস্কার নির্বাচন তিনটাকেই আপনারাও বলছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কি এই সরকারি কর্মচারী অধ্যাদেশের যে জায়গাটি সেটি কি সংস্কারের আওতায় কিনা, এবং এটিকে কালাকানুন বলছে, বা এই যে এক মঞ্চে সবাই নিয়ে গেছে, বা এই এক মঞ্চে এতদিন তো সচিবালয়ের এই কর্মচারীরা এই অভ্যুত্থানের প্রায় 1 বছরের মতো মানে সচিবালয় ছিল, তাহলে করণীয় আসলে সরকারের কি ছিল? এখন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের যে দাবিতে আন্দোলন চলছে, এটা কিছু ক্ষেত্রে আবার ওনাদের মধ্যে একটা শঙ্কা তৈরি করেছে যে যেভাবে বিভিন্ন ধরনের মব ক্রিয়েট করে যাকে তাকে আপনার আবার ফ্যাসিবাদের দোসর বানিয়ে আবার পাইকারি দরে অনেককে চাকরিচ্যুত করার বা হুমকি ধামকির একটা প্রবণতা, এই জায়গা থেকে অনেকে ইনসিকিউর ফিল করার সুবাদে মানে হচ্ছে সবাই এখন ওইখানে ইউনাইটেড হচ্ছে যে হয়তো যৌক্তিক যে সচিবালয়, এটা ঠিক যে এখন পর্যন্ত সম্ভবত 5 জন সচিব, তার বেশি কিনা আমার 5 জনকে তো আমি চিনি যে যারা আগের সরকারের আমলে সচিব, তো আগের সরকারের আমলে সচিব তারা তো ওই সরকারের পারপাস সার্ভ করে সচিব হয়েছেন। তারপরে বিভাগীয় পর্যায়ে লোকাল প্রশাসন, জনপ্রশাসনকে চালায় বিভাগীয় কমিশনাররা, 10 জন বিভাগীয় কমিশনার লাস্ট সরকারের মানে আমলেও যারা দায়িত্ব পালন করছে তারা এখন অনেকে এডিশনাল সেক্রেটারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকৃত অর্থে সেই আগের যেটা হারুন ভাই বলেছেন যে দাপটের সাথে যারা চলাফেরা করেছে কিছুদিন বিলাই হয়েছিল, এখন আমরা সবাই বাঘ হয়ে গেছে। কারণ হচ্ছে ওনারা ব্যালেন্স করে ফেলেছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক, অ্যান্টনিও গুতেরেসের এইখানে যখন আসলো সরকার পক্ষ থেকে ডিনার দেওয়া হয়েছিল, ওইখানে আমি একজন উপদেষ্টাকে সেখানে টেবিলগুলোতে পলিটিশিয়ান, অ্যাম্বাসেডর, আপনার সচিবরা বসছিল। তো এই সার্কেলে আমি বললাম যে আপনার মালয়েশিয়ার কমিশনার, হাই কমিশনের কথা, যে উনি তো আগের গভর্নমেন্টের আমলের সচিব কমিশনার ছিলেন, ওখানে যারা আন্দোলন করেছে তাদের লিস্ট করেছেন, মামলা দিয়েছেন, হুমকি দিয়েছেন, সে এখনও তো অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছে। তারপর আরও কয়েকজনের কথা বললাম। তো সেখানকার এই অ্যাম্বাসেডারের ওই আপনার আমাদের উপদেষ্টার রিপ্লাই ছিল, শোনেন ওরা আতঙ্কে থাকে, ওদের দিয়ে আমরা ভালো সার্ভিস করাইতে পারছি। তো তার মানে তারা কম্প্রোমাইজ করছে। তো তারা একদিকে কম্প্রোমাইজ করছে, সেইটা নিয়ে আমরা কথা বলছি, ছাত্ররা কথা বলছে, আবার এই সুযোগে কিছু মানুষ আপনার সাথে তার ব্যক্তিগত বিরোধ ওইটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছে যে সে ফ্যাসিবাদের দোসর। এইভাবে একটা মব তৈরি করেও বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে এই যে বর্তমান যে অধ্যাদেশটা দিল, সেখানে তো আপনার যে কোনো মুহূর্তেই অনেকের চাকরি চলে যেতে পারে, কাজে সেটার বিরুদ্ধে তারা ইউনাইটেড হবে স্বাভাবিক। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এই মুহূর্তে এই দিকে যাওয়া উচিত হয়নি।
ওনারা কতটুকু যেতে পারবেন, কোথায় যেটা বলে যে থামতে হবে, কতটুকু বলতে হবে, এই বিষয়ে ওনাদের জানতে হবে। ওনারা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, ইলেকটেড গভর্নমেন্ট না যে 5 ইয়ার্স ওনারা চালাবে। ওনারা অনেক ল অ্যান্ড অর্ডার সংসদে আলাপ আলোচনা করবে, সংসদীয় কমিটিতে তর্ক হবে, বিতর্ক হবে, তারপরে এখানে কয়েকজন মানুষ তাদের শশা ক্ষেত্রে হয়তো তাদের যোগ্যতা আছে, আমরা সম্মান করি, রেসপেক্ট করি। সরকার চালানো, মিনিস্ট্রি চালানো যাদের একটা অভিজ্ঞতা ছিল না, হঠাৎ করে একজন এসে 2-3টা মিনিস্ট্রি তারপরে আইন কানুন তারা বানাইবে আর অধ্যাদেশ আকারে জারি করবে, এইটা কতটুকু বাস্তবসম্মত হবে এগুলো তো অ্যানালাইসিস করা দরকার। নুরুল হক নূর, আমি এই আপনার এই প্রসঙ্গে বলি, সেটি হচ্ছে আপনাদেরই অভিযোগ, সেটি হচ্ছে সচিবালয়ে ফ্যাসিবাদের দোসররা এখনো ঠিকঠাক মতো আছে, অথবা বিগত সরকারের যারা মদতপুষ্ট ছিল তারাই বিভিন্ন জায়গা থেকে এই গত 15, 17, 18 বছর বিভিন্ন শ্রেণীতে তারা বসে আছে। হয়তো যার শক্তি কম ছিল, জোর কম, সে হয়তো অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে। তো সেই লোকদের তাহলে এই যে পুনর্গঠন, সংস্কার, এটি তাহলে সরকার কোন পথে আগাতো? সেই তাদের দিয়ে কি আপনি একটা সুস্থ নির্বাচন করাতে পারবেন? এদের তো অনেকটা ভূমিকা আছে। এই ধরনের গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর আসার পরই প্রয়োজনে আপনার সরকারি চাকরি করে 20 লাখ লোক, প্রয়োজনে আপনি 1 লাখ লোককে আপনার এই শোকজ লেটার ধরাই আপনি বাড়ি ফিরে দেওয়া উচিত ছিল। প্রয়োজনে তাদেরকে মানবিক কারণে কিছু বেতন টেতন সুবিধা দিয়ে দিতে পারতেন, কিন্তু শুরু থেকেই তাদেরকে আপনার স্যাক করা দরকার ছিল। 9 মাসে তো আপনি ব্যবস্থা নেন নাই। এখন তো সরকারের লোকেরা ধরেন ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে মোহাম্মদ এজাজ, তার বিরুদ্ধে হিজবুত তাহরিরকে পৃষ্ঠপোষকতা করা তার 5 নম্বর নেতা। তারপরে তার ওই হিজবুত তাহরির থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের নেতাদের সাথে সমঝোতা করে বিভিন্ন এমপি মন্ত্রীর বাসায় গেছেন, ফুল নিয়ে আওয়ামী লীগের দোষর হওয়ার চেষ্টা করেছেন। সে হয়েছে উত্তরের আপনার এই সচিব, উত্তরের প্রশাসক। আর এই সচিবদের মধ্যে পরিবেশ সচিব, আপনার এনবিআর চেয়ারম্যান, আরো অনেকে, সে তালিকা তো লম্বা তালিকা আছে। তাদেরকে আপনারা কেন বানিয়েছেন? গুরুত্বপূর্ণ জায়গায় সে কেন বানিয়েছেন? এবং এই যে সচিব, যে আপনার বর্তমান জনপ্রশাসনের সচিব সবচেয়ে গুরুত্বপূর্ণ মোকলেস সাহেব, সে হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানকে 111-এর সময় মিথ্যা দুর্নীতির মামলা দিয়েছে, সেই লোককে তারা এই অবসর থেকে আইনে বানাইছে জনপ্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ সচিব। তো উনি আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, উনি কি বিএনপি জামাতকে অন্য বিপ্লবীদেরকে স্পেস দিবে? তাহলে এই যে সরকারের যে সিলেকশন, শুরু থেকে তো তারা এই লোকগুলোকে দিয়েই এই পর্যায়ে এনেছেন। এখন ওই চাপে পড়ে হয়তো কিছু করার চেষ্টা নেবেন কিনা আমি জানি না, কিন্তু অধ্যাদেশটা চাকরি যেটা অনেকভাবে ব্যবস্থা নেই, অধ্যাদেশে যে সমস্ত ধারা আছে সেই ক্ষেত্রে এটা সবাইকে আতঙ্কিত করবে। আপনি যদি সরকারি চাকরি করতেন সেই জায়গা থেকে আতঙ্কিত করার যথেষ্ট কারণ রয়েছে। নিশ্চয়ই আপনি আইন প্রণেতা ছিলেন, এমপি ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানে আমি একটু কোট করছি, সেটি হচ্ছে একটা জায়গায় আছে অনেকগুলো কথা বলে, তারপরে হচ্ছে কেউ যদি এই যে মব ক্রিয়েট করে, মানে সরকারি দায়িত্ব পালনে অন্যকে না পালন যাতে করে, উস্কানি দেয় কিংবা আন্দোলনে বাধাগ্রস্ত করে, মানে সরকারি কাজে, এক্ষেত্রে তারা বলেছেন অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। এখন তো অধ্যাদেশ জারি হয়ে গেল, তো সেক্ষেত্রে যারা এখন আন্দোলন করছে এটিও তাহলে এই অধ্যাদেশের বিরুদ্ধে চলে গেল। এখন কি আপনি মনে করছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সরকার? তার রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য যখন সংসদ থাকে না তখন অধ্যাদেশ জারি করতে পারে। জি, আমি তো সেটা আপনাকে বললাম যে সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি কাজগুলো কি, এটা কিন্তু পরবর্তীতে যে সংসদ গঠিত হবে তাদেরকে এই অধ্যাদেশ অনুমোদন দিতে হবে। এখানে কিন্তু হারুন ভাই, এখানে কিন্তু বলছে যে 7 দিনের কারণ দর্শানো, জবাব দেওয়ার 7 দিন, 30 দিনের মধ্যে এগুলো তো রয়েছে। নূর যে কথাটা বলেছে যে সরকারের প্রায়োরিটি তো আপনাকে ফিক্স আপ করা লাগবে। আপনি এই অধ্যাদেশটা জারি করলেন, এটা পরবর্তীতে পার্লামেন্টে আইন আকারে পাশ করা লাগবে, এবং এই ধরনের আইন তৈরি করতে গেলে পার্লামেন্টে আলোচনা হয় দীর্ঘ সময়, এর সুফল কুফল ভালো মন্দ, এবং বাইরে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। এটার জায়গা থেকে আপনার কর্মচারী কর্মকর্তারাও এটার পক্ষে বিপক্ষে তাদের বিভিন্ন মতামত দিতে পারে একটা আইন প্রণয়নের পূর্বে। তাহলে আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রকম একটা আইন তৈরি করে একটা সেক্টরকে উস্কানি দিয়ে এই যে আন্দোলনের মাঠে পাঠিয়ে দিচ্ছেন, এতে যে অস্থিরতা তৈরি হচ্ছে, সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এগুলো তখন প্রয়োজন ছিল না। আইনের প্রয়োজন না আমি বলবো না, এটা নির্বাচিত সরকার আসবে, এই আইন তো ছিল, পূর্বেও ছিল, জিয়া রহমানের সময় করা হয়েছে শৃঙ্খলা আইন, আপনার পরবর্তীতেও করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে এই আইনগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের রাষ্ট্রের শৃঙ্খলার জন্যে, কর্মচারীদের শৃঙ্খলার জন্যে করবে, আলাপ আলোচনা করবে, তাদের সাথে আলাপ আলোচনা করবে। আপনি এই আইনটা অধ্যাদেশটা জারি করার আগে কি আপনি কর্মকর্তা কর্মচারীদের সাথে এই আইনের ত্রুটি বিচ্যুতি নিয়ে কোনো আলোচনা করেছেন? আলোচনা করতে হবে। এখন তাহলে পথ কি? অধ্যাদেশ তো জারি হয়ে গেছে। আমি আরেকটু বলি, সেটি হচ্ছে যে যারা এতদিন বঞ্চিত ছিল,
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, তারা তো এটিতে উৎসাহিত হওয়ার কথা। আমি তো সত্যিকার অর্থে বলবো যে খুব হতাশ হচ্ছে এই কারণেই যে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, জি, আপনার গত 9 মাসে যে নুরু বলল যে আপনি এই 9 মাসে দৃশ্যমান সংস্কারের কথা বলছেন। দৃশ্যমান গত 15 বছর যারা বেনিফিশিয়ারি, যারা বড় বড় পদ পজিশন হোল্ড করে থেকেছে, যারা আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, আপনি কি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন? ইভেন এই কিছুদিন আগে ডেপুটি সেক্রেটারি থেকে প্রায় 180-90 জন মতো আপনার জয়েন্ট সেক্রেটারি প্রমোশন হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশই বিগত সময়ে যারা 18 সালের রাতের ভোট করেছে ডিসি, যারা গত 24 সালের ডেপুটি কমিশনার ভোট করেছে, এই আপনার একতরফা ভোট করেছে, যারা সরাসরি আপনার দলীয় ভূমিকা অবতীর্ণ ছিল প্রশাসনের কর্মকর্তা, তারাকে আপনি প্রমোশন, অথচ যারা 15 বছর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি প্রমোশন পায়নি, তারাকে আপনি এখন বঞ্চিত করছেন। তাহলে আপনি সচিবের মধ্যে ঢুকেন, কর্মচারীদের মধ্যে অসন্তোষ, যারা বঞ্চিত কর্মকর্তা তাদের মধ্যে অসন্তোষ। কারা সন্তুষ্ট হচ্ছে? যারা বিগত 15 বছর সুবিধার মধ্যে ভোগ করেছে, সুবিধাভোগী ছিল, তারাই সন্তুষ্ট। ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আপনার কাছে আমরা শুনছিলাম সচিবালয়ের আন্দোলনের কথা। আপনারা বলছেন যে সেখানে এতদিনে অনেক কিছু করতে পারেনি, বঞ্চিতরা বঞ্চিতই থাকছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে এনবিআর এর জায়গাটাই কিন্তু সংস্কারের উদ্যোগ নিয়েছিল। আপনারা তো সংস্কার চান, এনবিআর দুটি ভাগ করেছে, সেখানে তো কর্মচারী কর্মকর্তা তাদের ডিমোশনের কোনো বিষয় ছিল না, তো তাদের কার্যক্রম অফ। ইতিমধ্যেই আপনি দেখেছেন যে গ্রেট উন্নতির জন্য শিক্ষকরাও আন্দোলনে নেমেছে আস্তে আস্তে, ধাপে 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 ধাপে। যদিও সরকার বলছে যে এটি করা এই সরকারের এখতিয়ার নেই, তারপরও এই আন্দোলন আসছে। তো এই যে আন্দোলনের একটা ঢেউ চলছে, রাজনৈতিক আন্দোলন একটু কমে গেল, এখন প্রশাসনিক আন্দোলনেই চলছে। কোন পথে আসলে এটির সমাধান মিলবে? প্রথম থেকে এই পর্যন্ত বোধহয় আই থিঙ্ক প্রায় 300-র উপরে, এই গত 9 মাসে আন্দোলন হয়েছে প্রায় 300-র উপরে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন কমিউনিটির লোকজন। তো আন্দোলনের হয়তো অনেক যৌক্তিকতা রয়েছে, আর বিশেষ করে পৃথিবীর যেসব দেশে এই ধরনের একটা বৃহৎ পরিবর্তন হয়েছে, গণ অভ্যুত্থান কিংবা একটা রেজিমের পরিবর্তনের পরে, স্বাভাবিকভাবেই সেখানে যারা গণ অভ্যুত্থানের অংশীদার কিংবা চেতনার মানুষ, তাদেরকে ঘিরে মানে বাকি মানুষের একটা ব্যাপক পরিবর্তনের স্বপ্ন থাকে। এবং প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে মানুষের মধ্যে তার আকাঙ্ক্ষা আরো ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সবাই আমরা বাংলাদেশ 2, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। সেই ক্ষেত্রে নাগরিকরা তার মর্যাদা নিয়ে বাস করবে, তাদের অধিকারগুলো নিশ্চিত থাকবে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা থেকেই, যেটা দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে আসছে, রাজনৈতিক সরকার নানান ইকুয়েশনের কারণে করে না। অনেকে ভাবছে যে এই সরকারের কাছে দাবি জানাইলে তাদের হয়তো ভোট নির্বাচন করার কোনো চিন্তা ভাবনা নাই, কাজেই তারা হয়তো এই বিষয়গুলো একটা নিরপেক্ষ আপনার সমাধান দিতে পারে, সেই জায়গা থেকে তারা দাবি দেওয়া জানাচ্ছে। দাবি দেওয়া জানানো তো অযৌক্তিক কিছু না, রাজনৈতিক সরকারের সময় বিভিন্ন আন্দোলন হয়, এখন হয়তো একটু বেশি হচ্ছে, এটা ঠিক। কিন্তু স্থবির হয়ে গেল আন্দোলনে। আমি একটু অ্যাড করছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, একসময় আপনাদের সাথেও ছিল, এখন তারা এনসিপি করছেন, তাদের দুজন নেতা, একজন হচ্ছে হান্নান মাসুদ তিনি, এবং আরেকজন হচ্ছেন তাদের হাসনাত আবদুল্লাহ। একজনে বলেছেন যে বিপ্লব সচিবালয়, এনবিআর এবং পোর্টেও হবে। আরেকজন বলছেন যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে সংস্কার কাজে বাধা দিলে জনগণই বিকল্প খুঁজে নিবে। এই যে তারা আন্দোলনের আবার এখানে একটি ঘোষণা দিলেন, সংকট কি এই আন্দোলনের ঘোষণায় থেমে যাবে মনে করছেন? না হলে ওই জন্য তো আর্মি করা বার্তা দিয়েছে যে মব ভায়োলেন্স করে কিছু করার চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তারা ছাত্ররা আন্দোলন করছে, আন্দোলন করার পরে এখন তাদের স্বাভাবিক কার্যক্রম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা, ছাত্রদের দাবি দেওয়ার পাশাপাশি দেশের মৌলিক বিষয়ে কোনো কনসার্ন থাকলে সেগুলো নিয়ে কথা বলা, এই বিষয়গুলো। এখন তারা ঠিক আছে, যারা পড়াশোনা নাই তারা অনেকে দল করছে, বা অনেকে পড়াশোনার চেয়ে এখন মনে করছে, এখন অনেকে পরিচিতির কারণে পোর্টে গিয়ে একটা নিয়োগ দেওয়া যায়। হারুন ভাই বলছে ইনফর্মালি ডিসি অফিসে ডিসিরে বলা যায় কিন্তু একটু এই খালের জমি কিছু কয়েকজন ছেলেপেলেকে দেন, কিংবা 5 টন। ছাত্রদের তো এই উন্নয়নমূলক কর্মকাণ্ড এই সম্পর্কে তো ধারণা নাই। এগুলো একটা প্রক্রিয়া, একটা দীর্ঘদিনের কার্যক্রমের মাধ্যমে মানুষের একটা অভিজ্ঞতা তৈরি হয়। তারা বরাদ্দ চাচ্ছে 50 টন চাল দেন, 100 টন চাল দেন, এগুলো দিয়ে কিছু তরুণদেরকে কিন্তু বিপদগামী করছে, একটা অসৎ কমিউনিটি তৈরি করছে, যারা ভবিষ্যতে এই যে আমরা যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক
দুর্বৃত্তায়নের কথা বলছি, সৎ রাজনীতিবিদ এবং সততার অভাবের কথা বলছি। এখন এই এনসিপি কেন্দ্রিক যেটা কমিউনিটি তৈরি হয়েছে, এখানে ঠিক বলছেন আপনি, আমার সংগঠনের সাথে অনেকেই ছিল এখন এখানে আছে। কারণ হচ্ছে তারা দেখছে যে আমি তো তার চাকরি দিতে পারছি না, এখন আমার সাথে থাকলে তো সে সচিবালয়ে ঢুকে আর টেন্ডারবাজি করতে পারছে না, আমার সাথে থাকলে তো সে আপনার বিভিন্ন জায়গায় ধানাই পানাই ধান্দাবাজি করার সুযোগ পাচ্ছে না, যেই কারণে অনেকে তো এখানে গিয়েছে। এবং এখন এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, এইটা স্টেক হোল্ডাররা কথা বলবে। এখন ছাত্ররা যদি ওই বিপ্লবের স্পিডে সব জায়গায় নাক গলাতে যায়, তাহলে একটা ঝামেলা তৈরি হবে। যেই কারণে কিন্তু সেনাবাহিনী পরিষ্কার এই কথাটি বলেছে এবং এর যৌক্তিকতা রয়েছে। সেদিন দেখেছেন ধানমন্ডিতে মধ্যরাতে এক ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখেছে সে ফ্যাসিবাদের দোসর। পরে শুনলাম তার কাছে নাকি দিনের বেলা 5 কোটি টাকা দাবি করেছিল, 5 কোটি টাকা না দেওয়ায় সে ফ্যাসিবাদের দোসর, পুলিশের সাথে ধমকাধমকি, যে পুলিশ কেন গ্রেপ্তার করছে না, যদি পুলিশ খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছে। তো পুলিশ কিংবা আর্মি এগুলো তো সবসময় সহ্য করবে না। এখন এই যে বিভিন্ন আরো আন্দোলনগুলো হচ্ছে, আমরা গতকালকে প্রধান উপদেষ্টাকেও বলছিলাম, এই যে আন্দোলনগুলো হচ্ছে তারা তো এই সমাজের একটা পার্ট, তারা তো নাগরিকদের একটা অংশ, তাদের সাথে কথা বলেন, বসেন, আপনার কতটুকু সক্ষমতা আছে, আপনার সরকার কি করতে পারবে, আপনারা তো পাত্তাই দিচ্ছেন। আপনার কোনো উপদেষ্টা এই সমস্ত আন্দোলন যারা করে তাদের সাথে একটু কথা বলেছে, সমাধানের চেষ্টা করেছে? বরঞ্চ আপনাদের পক্ষ হয়ে আমরা শুরুর 2 মাস আন্দোলন থামিয়েছি, সমঝোতা করেছি যে তাদের সাথে যে এখন গভর্নমেন্টটাকে স্টেবল হতে দেন। এখন তো আর আমরাও সেই ভূমিকাটা নিচ্ছি না, কারণ সচিবালয়ে যখন আনসার ঘেরাও করছিল, যে আনসাররা মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে উপদেষ্টারা ফোন দিয়ে আমাদেরকে বলে, বাবা এদিকে আসো দেখো কি হচ্ছে। ওই কোর্টে যখন আপনার বিচারিক কু হওয়ার একটা প্রচেষ্টা হয়, তখন কিন্তু আমাদেরকে ফোন দেয়, আমরা যাই। তো এখন আমরা যেটা বলছি যে বাস্তবতার নিরিখে, আমি বিএনপি করি না, বিএনপির রাজনৈতিক দর্শন একটা, আমাদের নবীন দল হলো, ছোট দল হলো, আমাদের একটা আলাদা দর্শন আছে, দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু এইখানে আমরা একমত যে বিএনপির লাইনের সাথে, যে আসলে এখন যদি একটা নির্বাচিত সরকার না আসে এই 9 মাসে, যেহেতু আমরা কালকে প্রধান উপদেষ্টাকে বলেছি, স্যার আপনি শুরুর দিকে এসে যদি প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ আপনি নিতে পারতেন, একটা শৃঙ্খলা আপনি প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে আপনি সরকার আরো 5-6 মাস চালাইতে পারতেন। কিন্তু যে পরিস্থিতি দাঁড়াইছে, আপনি নিজেই বলছেন আপনার নিয়ন্ত্রণ নেই, আপনার কথা শুনছে না, আপনি পারবেন না। এখন আপনি এই সংকট থেকে উত্তরণে আপনি সম্মানজনকভাবে একটা বিদায় নেওয়াটা ভালো হবে। সেই ক্ষেত্রে নির্বাচনের বিষয়ে যে রাজনৈতিক দলগুলো যে সন্দেহ সংশয় পোষণ করছে, আপনি ডিসেম্বর থেকে যে জুন পর্যন্ত যে সময় বেঁধে দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন তো সমস্যা নেই, জানুয়ারিতে হইতে পারে। এখন ডিসেম্বর থেকে জানুয়ারি, এর মধ্যে রোজার ঈদ, কুরবানির ঈদ, এসএসসি পরীক্ষা, ইজতেমা, অনেকগুলো ইস্যু আছে। তো অস্পষ্ট হচ্ছে, আপনি একটা মাস অন্তত সুনির্দিষ্ট করেন। কারণ নির্বাচিত সরকার ছাড়া, গতকালকে আপনি শুনেছেন বিটিএমই, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, তারা বলেছে যে আগামী 2-1 মাসের মধ্যে 50 ভাগ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কারণ তাদের ফ্যাক্টরিতে গ্যাসের সাপ্লাই নেই, বিদ্যুৎ নাই, সরবরাহ নাই, ঠিকঠাক মতো কাজের অর্ডার হচ্ছে না। আবার এইদিকে সরকার পক্ষ থেকে যদি আমরাও চাপ দিই যে 7 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে, ওনারা তো বলেছে ভাই আমি কি দিয়ে বেতন দেবো। তো এই অবস্থার মধ্যে আসলে ওই যতই আপনার বিনিয়োগ সম্মেলন দেখানো হোক না কেন, কোনো বিদেশি না, দেশি বিনিয়োগকারীর একটা রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত কিন্তু বিনিয়োগ করবেন। আপনি 100 কোটি টাকা বিনিয়োগ করবেন, ওই ফ্যাক্টরি আপনি করতে যাবেন, চান্দাকো, এখন তো অনেক গ্রুপ, ওই যে বৈষম্যবিধি, এনসিপি, রাজনৈতিক গ্রুপ তো আছেই, কত গ্রুপকে চান্দা দেবেন? কে আপনাকে এখানে প্রোটেক্ট করবে? পুলিশকে আপনি ফোন দিবেন, পুলিশ যে দেখবে 100, 150, 250 ছাত্ররা হইচই করতেছে, ফ্যাসিবাদের দোষর, পুলিশ আর কিছু করতে পারবে। আমি আপনার কাছে ফিরবো হারুন ভাই, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে ছোট্ট করে একটু জানতে চাই, তা হচ্ছে যে একই সাথে বিদ্যুতের কর্মচারীরাও শহীদ মিনারে অনেক দিন থেকে অবস্থান করছে। আপনি জানেন যে প্রাথমিকের বিদ্যুতের শিক্ষকরা, স্বাস্থ্য সহকারীরা, কয়েকটি গ্রুপ, জি, প্রাথমিকের যারা শিক্ষক রয়েছেন তারা 11তম গ্রেড দাবি করছেন। আর হচ্ছে যে যদিও পর্যায়ক্রমে তারা 10ম বছর বা 16তম বছরের পূর্তিতে উচ্চ গ্রেড তারা চাচ্ছেন। তো এই যে আন্দোলনগুলো নিয়ে একটু এইগুলো তো আমাদের শিক্ষার্থীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে নিশ্চয়ই। তারপর হচ্ছে বিদ্যুতের যদি কর্মচারীরা রাজধানীতে বসে থাকে, বিদ্যুৎ ব্যবস্থা তো ব্যাহত হবেই। তো সেই জায়গা থেকে আসলে সরকারের করণীয় কি? এই আন্দোলনের যারা আছে, আপনি দেখেছেন যে ওবায়দুল কাদের তিনি ইন্ডিয়ার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যে তারাও শুরুতে এই আন্দোলনের তিনি চেষ্টা করেছেন যে কোনোভাবে আন্দোলন উচকি দেওয়া যায় কিনা। তো এইসবের মধ্যে তাদের আবার কোনো আবহ দেখতে পাচ্ছেন কিনা? না, দীর্ঘদিন যাবত আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু বৈষম্য আছে, দাবি দাওয়া আছে তাদের গ্রেড নিয়ে, যে তাদের প্রতি অন্যায় হচ্ছে, অবিচার করা হচ্ছে। তো সরকারকে এই জায়গাটা আপনার পরিষ্কার করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার,
আমরা এই মুহূর্তে এর রাজনৈতিক সমাধান দিতে পারবো না। পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তারা এটার ব্যাপারে যথাযথ পদক্ষেপ আপনাকে আলোচনা করতে হবে, তাদেরকে এটার ব্যাপারে একটা আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ এই তো তোমাদের দাবি যৌক্তিক, তবে এই যে যৌক্তিক দাবিগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের পক্ষে এগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব না। দ্বিতীয়ত আপনার যে আপনি আপনার সংস্কারের কথা বলছেন, এখন সংস্কার কর্মসূচি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, কিন্তু আপনি যখন সংস্কারের কোনো কিছু কিছু ক্ষেত্রে স্টেপ নিতে যান সেই ক্ষেত্রে যেমন হোঁচট খাচ্ছেন। আপনি এনবিআরকে দুই ভাগে ভাগ করলেন, আপনি সংস্কারের মধ্যে রাখেন যে এনবিআরকে শক্তিশালী করতে গেলে এরকম আপনাকে বিভক্ত করা লাগবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে। তারা যদি নীতিগতভাবে এখন সিদ্ধান্ত নিয়ে রাখে যে হ্যাঁ ঠিক আছে আমরা এটার ক্ষেত্রে একমত, আপনি কর্মচারীদের শৃঙ্খলা আইন করতে হবে এরকম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, সিদ্ধান্ত নিয়ে রাখেন, এই তো সময়ের ব্যাপার। আপনি এই রাতারাতি 6 মাসের মধ্যে দেশ ইউরোপ আমেরিকা হয়ে যাবে? বিষয়টা হচ্ছে এখানেই যে আপনি আপনার মূল জায়গা থেকে আপনি আপনার দৃষ্টিশক্তিটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এগুলো সংকট, এগুলো সমস্যা, তো আজকে সমস্যা না, দীর্ঘদিন চলে আসছে। তো এই সংকট সমাধানের জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছেড়ে দিতে হবে পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের উপর। তো সেইটা না করে আপনি জায়গা জায়গা খামচিয়ে বেড়াচ্ছেন, খামচিয়ে বেড়ে আপনি যে সংকট তৈরি হচ্ছে এর ফলশ্রুতি হচ্ছে সমাজে আরও অস্থিরতা তৈরি হচ্ছে, আরও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, রাষ্ট্রের দৈনন্দিন নিয়মিত কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে না? তো এই জায়গাগুলো আমি মনে করি সরকারের খুব হিসাব নিকাশ করে পা দেওয়া দরকার, প্লাস রাজনীতির মধ্যে একটা স্বস্তি ফিরিয়ে আনা দরকার। রাজনীতিবিদদের মধ্যে কিন্তু স্বস্তি নাই। আপনি যদি সুনির্দিষ্ট, আমি আবারও বলছি এই কারণেই যে সরকার যদি সুনির্দিষ্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে, তার কী সমস্যা? ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়, আমি আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে যাচ্ছি যে আমরা একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমাদের শীর্ষ পর্যায় থেকে, ইভেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক শেবও কালকে বলেছে যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন এভাবে থাকতে পারে না। আপনি আপনার কোন টাইমে করবেন, জুনের মধ্যে কোন সময় নির্বাচন করবেন, সেটা আপনাকে পরিষ্কার করতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। যদি না করেন তাহলে জুনের পরে যদি আমরা সরকারের প্রতি আমাদের সমর্থন বা আমাদের সহযোগিতা যেটা প্রত্যাহার করি, এই সরকার কি সাস্টেন করবে? সম্ভব? একমাত্র আপনি ঢাকায় দেখেন না কেন, এই শপথ পড়ানোকে কেন্দ্র করে 7 দিন করে ঢাকা অচল হয়ে গেছে। তা আমরা যদি সমস্ত জায়গা থেকে এটার জন্যে আমাদের সহযোগিতার সমর্থন প্রত্যাহার করি এবং আমরা যদি বলি যে আগামী জুনের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল বা নির্বাচনের শিডিউল দিতে হবে, যে আমরা যদি আপনার সেই রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করি, তাহলে সরকারের সমর্থন কে দিবে? সরকার কার উপর সম্ভাবনা আছে কর্মসূচি ঘোষণা? অবশ্যই কর্মসূচি দেওয়ার সম্ভাবনা 100 ভাগ আছে। তাহলে আমরা তো আপনার এই 9 মাস থেকে একই কথা বলে আসছি। সরকার বারবার কেন বলবে যে আমি জুন, ফেব্রুয়ারিতে রোজা, তারপরে আপনার ঈদুল ফিতর, তারপরে ঈদুল আজহা, তারপরে বর্ষা বৃষ্টির কাল বা খরা, ওই সময় নির্বাচনের কোনো সময় না। তো আপনাকে এই জিনিসগুলো তো সরকার অহেতুক আপনার একটা অবিশ্বাস, একটা সংশয় তৈরি করছে গোটা দেশের মধ্যে। সরকার যদি আপনার রাজনৈতিক দলসমূহকে আন্ডারমাইন্ড করে, আপনি 15 বছর শেখ হাসিনা যেভাবে ক্ষমতা চালিয়েছে, এ সরকার কি সে পারবে? নুরুল হক নূর, আপনার কাছে একটু যাই। আপনি দেখেছেন যে আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হয়েছিল, নিয়মিত ব্রিফ। সেখানে তারা সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় বলেছে, হয়তো করিডোর ইস্যু সহ বিভিন্ন দেশের স্বার্থ বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। এটি বলেছেন সীমান্তে নিরাপত্তা ইস্যুতে কোনো গোষ্ঠীর সাথে আপোষ করবে না বাহিনী, এবং একই সাথে বলেছে অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই। দুপক্ষ সহাবস্থানে কাজ করার কথাও জানিয়েছেন ব্রিফে। এই যে এই বিষয়টিকে দেশের স্বার্থ বিনষ্ট এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না, এটি দ্বারা আসলে কি বুঝিয়েছে তারা, এবং সেখানে করিডোর ইস্যু টিস্যু এই মিলে কোনো আপনি কিছু দেখছেন? সেনাবাহিনীর শুরু থেকেই কিন্তু অত্যন্ত পজিটিভ একটা রোল ছিল। প্রকৃত অর্থে 3 অগস্টের ওই অফিসারদের সাথে মিটিংয়ের পর থেকেই কিন্তু সেনাবাহিনী কার্যত প্রো পিপল একটা পজিশন নিয়েছে, এবং সেনাবাহিনী যদি প্রো পিপল পজিশন না নিত তাহলে অনেক ব্লাডশেড হতো, গৃহযুদ্ধ হতো, একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতো। সেই জায়গা থেকে আমরা এই অভ্যুত্থানের 9 মাসেও আমরা দেখেছি ধরনের সেনাবাহিনী এই বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের বিপরীত কোনো কাজ করেছে, এটা তো আমরা দেখি নাই। তাহলে এই কিছু কিছু আমরা যেটা বলছি, হ্যাঁ এটা ইউটিউবে বাইরে থেকে ভিডিও বানায় ডলার ইনকাম করে পয়সা, আর এখন তো ধরেন আগে শেখ হাসিনার বিরুদ্ধে বলতাম আমরা, এই জন্য ওই ভিডিও প্রমোট করতাম, প্রচার করতাম। এখন তো শেখ হাসিনা নাই, এখন তো সব অভ্যুত্থানের শক্তি, এখন তো ভিউ তো বাড়ানো লাগবে, একটা বিপরীত পজিশন নেওয়া লাগবে। তাহলে বিএনপির দেখছেন কখনো মির্জা আব্বাস, কোনো গয়েশ্বর সাহেব, সালাউদ্দিন সাহেবকে রয়ের দালাল, ভারতের দালাল এই সেই বানায় বিএনপিরে, কখনো আবার বিভিন্ন ব্যক্তি
আমাদেরকে নিয়ে বলবে, আরেকজনকে নিয়ে বলে ওয়াকারকে সরাও, সেনা সদর দপ্তর ঘেরাও দাও। এই বাইরে থেকে কয়েকজন ইউটিউবার, এদের একটা বড় ফ্যান ফলোয়ার্স কমিউনিটি থাকায় এরা খুব বিপদগামীভাবে মানুষকে এই নেগেটিভ দিকে ইনফ্লুয়েন্স করতেছে। এবং এর সাথে আমাদের দেশের মধ্যেও দুই একজন অতি তথাকথিত পণ্ডিত, যারা নিজের ব্যক্তিগত নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ হয়েছে, তারা এতে ফুয়েল দিচ্ছে যে আর্মি ক্ষমতা নেবে, আর্মিকে সরাও, আর্মিকে চেক দাও, এইটা বলে সরকারের সাথে সেনাবাহিনীর একটা ভালো কিন্তু দূরত্ব তৈরি করেছে। এবং সেনাবাহিনীর সাথে সরকারের একটা আস্থা অনাস্থার সম্পর্ক যেটা রাজনৈতিক দলগুলোর সাথেও তৈরি হয়েছে। আমরা গতকালকে বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাস্তবতায় আর্মি যদি ফিল্ডে না থাকতো, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এইটুকু নিয়ন্ত্রণ আসতো না। তাহলে কেন এই সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, জনগণ বা সরকারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? সেই জায়গা থেকে সেনাবাহিনী যে আবারও একটা প্রো পিপল পজিশন পরিষ্কার করেছে যে ভোট এবং গণতন্ত্র নির্বাচনের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, এটা আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে। ওনারা ঝুঁকি নিয়ে করেছে, কারণ ওনাদের বিরুদ্ধে তো একটা কমিউনিটি লেগেই আছে সরকারকে একটা দীর্ঘকাল রাখার জন্য। কাজেই এখন আর্মিকে যদি কোনোভাবে কোণঠাসা করা যায়, সেটা তো পথ মসৃণ হতে পারে, সেই জায়গা থেকে তারা এই কাজগুলো করছে। সেকেন্ড হচ্ছে, আপনি যে বিষয়টি আমরা বলতে চাই যে এখানে সরকার সংস্কার করবে, বিচার করবে, এটা তো আমরা সবাই বলছি, সব দল কিন্তু এখানে একমত। 9 মাসে আপনি 9টা কার্যকর সংস্কারের বাস্তবায়ন আপনি বলতে পারবেন? যেটা হয়েছে যে 9 মাসে এখন সরকারি কোনো অফিস আদালতে ঘুষ নাই, দুর্নীতি নাই, আপনি গেলেই আপনার কাজ হচ্ছে, জনগণ যে স্বস্তির সাথে সেবা পাচ্ছে আছে দেখাইতে পারবেন? কিংবা বাংলাদেশের এই যে 64 জেলা, আমরা যে দীর্ঘদিন ধরে এই চিকিৎসার বেহাল অবস্থার কথা বলে আসছি, যে না আগে সব ঢাকা মেডিকেল আসতো, এখন আর ইউনূস স্যার দায়িত্ব নেওয়ার পরে আর ঢাকায় কাউকে আসতো না, সব বিভাগীয় পর্যায়ে চিকিৎসা পাচ্ছে। চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন দেখতে পাবেন। কিংবা শিক্ষার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে না, অন্যরকম একটা শৃঙ্খলা এসেছে, আমাদের ছাত্র ছাত্রীরা নতুনভাবে একটা স্পিরিটেড হয়েছে। এই সমস্ত কিন্তু পরিবর্তন দেখিনি, বরঞ্চ 9 মাসে আমরা ক্ষমতার দ্বন্দ্ব দেখেছি, সরকারের মধ্যে থাকা কিচেন ক্যাবিনেটের ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র দেখেছি, কিংস পার্টি গঠন হয়ে সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জায়গায় অ্যাক্সেস দিয়ে সচিব, আমলা, প্রশাসন সব জায়গায় নিয়ন্ত্রণ করছে, এগুলো দেখেছি। এই কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে একটা সরকারের দূরত্ব তৈরি হয়েছে। এখন সরকার যত দ্রুত এটা উপলব্ধি করতে পারবে, সেটা দেশের জন্য ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে। এবং আমরা মনে করি যে আবারও যেটা আমরা ফাইনাল কথা হচ্ছে যে আলটিমেটলি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের দিকে যেতেই হবে, নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর। অনেক ধন্যবাদ হারুন ভাই, একদমই সময় নেই। সেনাবাহিনীর এই ব্রিফের মাধ্যমে একটি মানুষের মনে যে শঙ্কা জেগেছিল যে সেনাবাহিনী সরকার কি বিপরীত অবস্থান কিনা, তা এখন তো পরিষ্কার হয়েছে, এটি মানুষের মধ্যে আশ্বাসের বা আশ্বস্ত জনগণ কতটা হবে। আমি আসলে একদমই দুঃখিত যে আমি কি 1 মিনিটে শেষ করতে হবে। আসলে বিষয়টা হচ্ছে যে আপনার সেনাবাহিনীকে আপনার জনগণের মুখোমুখি দাঁড় করানো বা সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এখানে বিগত 24শে জুলাই আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা, ইভেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর পুলিশ অনুপস্থিত ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে দেশে কিছুই ছিল না। সেই ক্ষেত্রে সেনাবাহিনী মাঠ পর্যায়ে থেকে এটাকে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসার ক্ষেত্রে যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এটা তো তাদেরকে আপনারা দিতে পারেন। সেনাবাহিনীর অলওয়েজ একটা রাজনৈতিক সরকার থাকার পরেও দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী তাদের বক্তব্য রাখার সুযোগ অবারিত থাকতে হবে। কারণ সেনাবাহিনী তো হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী অন্যতম প্রতীক। সুতরাং সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না। এবং সেনাবাহিনীর যে বক্তব্য ওনারা দিয়েছেন এই আপনার প্রথমে, সেটিকে আমি সমর্থন করি এবং তারা যৌক্তিক বক্তব্য দিয়েছেন। এবং এটিকে একটা রাষ্ট্রের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ তৈরি হয়েছে। আজকে একটা স্টেটমেন্ট দিয়ে তারা বলছে না, অ্যাকচুয়ালি এটা বিরোধের বিষয় না, সেনাবাহিনী তার যৌক্তিক জায়গা থেকে যৌক্তিক কথাটি বলেছে যে সেনাবাহিনীকে তো আপনারা দীর্ঘ সময় এভাবে মাঠে রাখতে পারেন না, সেনাবাহিনীতে কোনো আইন প্রকারী সংস্থা না। অনেক ধন্যবাদ হারুন রশিদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ নুরুল হক নূর, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপরে দেশ, আর সেই দেশের স্বার্থে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও কল্যাণমূলক রাষ্ট্র করতে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।